ঘরেতে যদি একটু ময়দা মাখা থাকে তাহলে সবার আগে ইচ্ছা করে কি বলুন তো, একটু এগরোল বানিয়ে খেয়ে নিই। এগরোল এমন একটা জিনিস যে কোনো সময় পেট ভরা একেবারে একটা খাবার হয়ে যায়। সেটা আপনি সকালে জল খাবারে খান, বা যদি লাঞ্চে মনে হয় আজকে একটু ভাত খাবো না, তাহলে এগরোল বানানো যায়, বা ডিনার তো আছেই। আর বাচ্চাদের খুবই পছন্দ একটা খাবার হচ্ছে এই এগরোল। আমারও একটু ডো রয়ে গেছে, তাই ভাবলাম আমি এখন একটু এগরোল বানিয়ে নিই। যদিও আমার চ্যানেলে এগরোলের রেসিপি দেওয়া আছে, সূচনা দিল্লিপি ও রান্নাঘরে, আপনারা চাইলে সেটা পুরো ভিডিও দেখে নিতে পারেন। 3খানা আমি লেচি করে নিয়েছি। একটু এরকম মোটা করে করতে হবে, এগুলো একদম পাতলা রুটির মতো হয় না। আমি আগেই 3টে বেলে নিচ্ছি। লাস্টেরটাও হয়ে গেছে, আমার 3টে বেলা হয়ে গেছে। এরকম একটু মোটা। গ্যাসটা অন করে নিলাম। এবার একটু এগুলোকে তাওয়াতে একটু হালকা করে ভেজে নিচ্ছি। হালকা হালকা এরকম সাদা সাদা হয়ে যাচ্ছে, মানে একটু একটু করে কুক হওয়া শুরু হয়ে গেছে। এবার আরেকদিক টার্ন করে দেবো। লাচ্চা পরোটার মতো করেও এগরোল হয়, কিছু বিশেষ দোকানের ওগুলো বিখ্যাত। কিন্তু আপনি যদি বাড়িতে চট করে যে কোনো জিনিস বানিয়ে খেতে চান, তাহলে আপনি এইভাবে বানানো আমার মনে হয় যেটা সব সময় কম সময় লাগবে সেটাই বেটার। তো এই ক্ষেত্রে এইভাবে যদি বানান তাহলে সেটা অনেক তাড়াতাড়ি হবে। এগরোল এমন একটা জিনিস একেবারে পথ চলতে চলতে বা অফিস যাওয়ার সময় হাতে নিয়েও খেতে খেতে বেরিয়ে যাওয়া যায়, তাই না? এটাকে কিন্তু অলমোস্ট আমি মানে তেলে ভাজছি না, কিন্তু একটা কুক করে নিচ্ছি আর কি। এরকম স্প্যাচুলা যেরকম পাওয়া যায়, এইরকম কাটা কাটা এরকম স্টিলেরও ইউজ করতে পারেন। এই পরোটার ক্ষেত্রে সেটা খুব সুবিধা হয়, এটা প্রেসার দেওয়া যায় ভালো করে। এটাও হয়ে গেছে, দেখুন কি সুন্দর, তেল ছাড়াই কিন্তু অনেকটা বেশ পরোটার মতোই হয়েছে। এটাও তুলে নেব। আমি কিন্তু এক্ষেত্রে কোনো তেল ব্যবহার এখনো করিনি। ময়ান দেওয়া ছিল যে তেলটা, ওটাই কিন্তু এটা কাজে লাগছে। যখন আমি ডোটা তৈরি করেছিলাম, ডোটা মাখার সময় যে তেলটুকু দিয়েছিলাম ওটাতেই এখন এটা হচ্ছে। এবার দেব চাটুতে 1 টেবিল চামচ তেল, একটুখানি এটা ধরে নিয়ে এর উপরে এটা চাপিয়ে দিই। এটার যে লোয়ার সারফেসটা আছে এখানে চারদিক দিয়ে একটুখানি তেল ছড়িয়ে দেবো। এমনিতে তো একটু তেল লাগবেই এখন, কারণ আমি তো প্রথমে কোনো তেল ইউজ করিনি, সেই জন্য।
এই দেখুন, তাহলে স্টিকি হবে না, ছিঁড়ে যাবে না জিনিসটা, নালে না ছিঁড়ে যাবে। এবারে এটাকে দেখুন কি সুন্দর হয়েছে। এরকম প্রেসার দিয়ে তলার পোর্শনটাও একটু ভেজে নিতে হবে। আর এটাকে কিন্তু এখন লো টু মিডিয়ামে রাখবেন, একদমই হাই ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু পুরো পোড়ার মতো দাগটা এসে যাবে, মানে পুড়ে পুড়ে যাবে। আর এই যে একেবারে প্রথমে যে হালকা মতো আমি ভেজে নিলাম, তাতে কিন্তু আরো ভালো হবে জিনিসটা, না হলে কিন্তু কিরকম কাঁচা কাঁচা থেকে যাবে, আনইভেন থেকে যাবে। দেখুন এটা হয়ে গেছে ভাজা, এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই, একদম ঠিকঠাক। এবার এটা আমি তুলে নেব। আর একটু তেল দিয়ে দিয়েছি, এবার আরো একটা ডিম দিয়ে দেবো। ওখানে দিয়ে দিচ্ছি এবারে আরো একটা পরোটা। এবার কিন্তু তলার সারফেসটা যেহেতু অয়েলি রয়েছে, এবার আর কোনো মানে স্টিকি হয়ে যাওয়ার চান্স নেই। ওটা যেহেতু ফার্স্ট দেওয়া হয়েছিল, তাই ওটাতে একটু সম্ভাবনা ছিল, তাই একটু তেল আরো চারদিক দিয়ে দিলাম। একটুখানি প্রেস করে হালকা করে আগের মতোই করে নিতে হবে। এবার দেখুন আর একটা আমি নিয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে টার্ন করে দিলাম। একদম খুব বেশি কড়া করতে যাবেন না, তাহলে টেস্টটা পুরোটা ভালো লাগে না, একটু সফট সফট থাকবে, তবেই খেতে ভালো লাগবে রোলটা। এটাও আমার হয়ে গেছে, পেছন দিকটা কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, কারণ এটা অলরেডি গরম আছে। এটাও হয়ে গেছে, এটাও তুলে নেব। হয়ে গেছে আমার দুটো এগ রোলের মতো পরোটা ভাজা। এবার আমি এগুলোকে অ্যাসেম্বল করব। আমি প্রথম যেটা লাগবে একটু স্যালাড। আমি শসা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আপনারা যদি কখনো অফিস বা স্কুলে নিয়ে যেতে চান, তাহলে সেক্ষেত্রে শসার ভেতরে এই যে শাঁসটা আছে ওটাকে বাদ দিয়ে দেবেন, আর কিছুক্ষণ ভিনিগার বা লেমন জুসের মধ্যে ডিপ করে রাখবেন, তাহলে ওটা ভালো থাকবে। এবং ওটা অবশ্যই ফ্রিজে রাখবেন, না হলে কিন্তু এই ভেতরটা সগি হয়ে যাবে, আর মানে বেশ কিছুক্ষণ থাকবে, তো সেই জন্য ওইভাবে করে নিলে তো ওটা খারাপ লাগবে না খেতে। এমনিতে তো যে কোনো জিনিস সঙ্গে সঙ্গে বানিয়ে খেলেই সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু যদি নিয়ে যেতে হয় ওটা ওইটা করবেন, এই শাঁসটা বাদ দেবেন শসা, আর একটু ডিপ করে রাখবেন ভিনিগার বা লেমন জুসের মধ্যে। একটা এখানে নিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে এই স্যালাড। এটা আমি ভিনিগারে ডিপ করে রেখেছিলাম, ওটাকে তারপর ভিনিগার থেকে একটু স্ট্রেন করে রেখে দিয়েছি। দিয়ে দেবো একটুখানি হালকা করে গোলমরিচ, আমি কাঁচা লঙ্কা ইউজ করছি না, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও এর মধ্যে ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। আলাদা করে নুন দেওয়ার দরকার নেই, কারণ চাট মশলাতেও কিন্তু নুন থাকে, বিট নুন থাকে। এগরোলের মধ্যে একটু চিলি সস খেতে ভালো লাগে, গ্রিন চিলি সস যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবেন, না থাকলে এটা স্কিপ করে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। আর আপনারা চাইলে এর মধ্যে লেমন জুসও দিতে পারেন, স্কুইজ করে লেমন দিতে পারেন, আমি দেবো না। আর সেইটা যেটা একদম দরকার, সস নিয়ে নিয়েছি এরকম বাটার পেপার। যদি না থাকে আপনারা ফয়েল নিতে পারেন, বা কোনো পরিষ্কার যেগুলো A4 কাগজ হয় সেটাও ইউজ করতে পারেন, অসুবিধার কিছু নেই। এবার এই ফোল্ডটা যেটা করতে হবে, প্রথমে এরকম ভাবে, এটা দেখবেন এরকম ভাবেই থাকে জিনিসটা, এরকম ভাবে প্রথমে একটা ফোল্ড করে নিতে হবে, নিয়ে আর তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে এটাকে র্যাপ করতে হবে। এটাকে বেশ একটু টাইট করে র্যাপটা করে নেব। এরকম ভাবে প্রথমে র্যাপ করে নিয়েছি, র্যাপ করার পরে এবার এই ফাঁকে এর ভেতরে এটাকে টাক করে দিতে হবে, একটু গুজে দিতে হবে ভেতরটা। এবার হয়ে গেল একটা, এই দেখুন এরকম একটু দেখা যাচ্ছে, অথচ জিনিসটা ভেতরে টাক করাও আছে। একটা আমার অ্যাসেম্বল করা হয়ে গেল। আর একটা অ্যাসেম্বল করবো, এই তলা দিয়ে আমি এটাকে প্লেস করে যাচ্ছি এখন থেকেই, সুবিধা হবে। তাহলে এর উপর দিয়ে দেবো স্যালাড, যে যতটা স্যালাড খাবেন সেটা দেবেন, পর্যাপ্ত স্যালাড দিয়ে দিয়েছি। আচ্ছা, কেউ যদি পেঁয়াজটা না খান সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করতেও পারেন, সেটা আপনাদের খুশি, কে কি খাবে।
একইভাবে গোলমরিচ দিলাম, দিয়ে দেবো একটু চাট মশলা, এটাকেও এরকম ভাবে প্রথমে একটা ফোল্ড দিয়ে নেব, তারপর এটাকে রোল করে নেব। প্রথমে এটা যেহেতু এই বাটার পেপারটা থাকে না, এটা তো কেকের জন্য ছিল আমার, সেটা দিয়েছি, ওই জন্য একটু হার্ড। আর এই একটা, তাহলে বন্ধুরা দুটো রোল বানানো হয়ে গেল দুটো এগ রোল। এবার খাওয়ার পালা। তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু যে কোনো সময় এরকম ডো বেঁচে থাকলে, বা যদি ইচ্ছে হয় পরোটা খেতে ইচ্ছা করছে না, তাহলেও কিন্তু এরকম ভাবে এগ রোল বানিয়ে চটপট খেতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি পর্বে। ধন্যবাদ।